হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা দেখতে চলেছি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের চতুর্থ পর্ব, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান অ্যান্ড টেন্ডারস্টাইট। 2011 সালে মুক্তি পাওয়া এই অ্যাডভেঞ্চার অ্যাকশন সিনেমার IMDb রেটিং 6.6, যেটা তৈরি করতে খরচ হয়েছিল 41,06,00,000 US ডলার। বুঝতেই তো পারছেন, অনেক বাজেটফুল একটা মুভির এইচডি কোয়ালিটি কম হলেও মুভির স্টোরিটা কিন্তু অনেক জোস। তাই সবার কাছে আমার অনুরোধ থাকবে ফুল ভিডিওটা দেখার। এইবার গল্পের শুরুতে দেখা যায় স্পেন দেশের ধারে দুইজন মৎস্যজীবী সমুদ্রের মধ্য থেকে একজনের দেহ খুঁজে পেয়েছে। এখন সমুদ্র থেকে উদ্ধার হওয়া লোকটা এদেরকে জানাচ্ছে এক সময় উনি পঞ্চ ডিলিয়নের জাহাজে কাজ করত। আর ওই কথাটা শোনার পর ওই লোকটাকে সঙ্গে সঙ্গে স্পেনের রাজার কাছে নিয়ে আসে, কারণ আজ থেকে 200 বছর আগে মৃত্যুঞ্জয় অমৃতের খোঁজ করতে গিয়ে পঞ্চ ডিলিয়ন জাহাজ সমুদ্রের মধ্যে হারিয়ে গিয়েছিল। এইবার দেখা যায় ওই লোকটার কাছে একটা ডায়েরি আছে, যার মধ্যে ওই মৃত্যুঞ্জয় অমৃত সম্পর্কে অনেক তথ্যই লেখা আছে, এবং সেই একই সাথে ওই অমৃতার কাছে পৌঁছানোর ঠিকানাটাও লেখা ছিল। আর ওই ডায়েরিটা দেখার পর স্পেনের রাজা অমৃতের খোঁজে নিজের সেনাবাহিনীকে পাঠিয়ে দেয়। আর অন্যদিকে লন্ডনের একটা জায়গার ঘটনা দেখানো হয়, যেখানে দেখা যায় সামুদ্রিক ডাকাত হওয়ার কারণে গিফটসকে গ্রেপ্তার করা হয়েছে আর এখন আদালতের মধ্যে বিচার করা হচ্ছে। কিন্তু শেষ মুহূর্তে জ্যাক ওখানে ছদ্মবেশ ধারণ করে ঢুকে গিফটসকে শাস্তির হাত থেকে বাঁচিয়ে নেয়। এইবার জ্যাক ওকে বলে, তুমি তো সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়েছিলে, তাহলে এখন ওদের হাতে ধরা পড়লে কিভাবে? গিফট বলে, হ্যাঁ আমি সবকিছু ছেড়ে দিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি সব সময়ের জন্য ব্ল্যাকপাল জাহাজটাকে খোঁজার জন্য চেষ্টা করতাম। আর কিছুদিন আগে আমি জানতে পারি জ্যাক স্প্যারো নিজের জাহাজের জন্য লোক জোগাড় করছে, আর সেটা দেখার জন্য আমি এখানে চলে আসি। তখন জ্যাক বলে, কিন্তু আমার নিজের কাছে তো কোনো জাহাজই নেই, তাহলে আমি লোক জোগাড় করতে যাব কেন? তাহলে কেউ একজন আমার রূপ ধারণ করে আমার নাম ভাঙিয়ে এ সকল কাজ করছে। এইবার এই কথাগুলো বলতে বলতে জ্যাক নিজের কাছে থাকা ম্যাপটা গিফটসকে দেয়, যার মধ্যে মৃত্যুঞ্জয় অমৃতের কাছে পৌঁছানোর ঠিকানাটা লেখা ছিল। এইবার দেখা যায় কিছুক্ষণের মধ্যে জ্যাক্স আর গিফট লন্ডনের সেনাবাহিনীর কাছে ধরা পড়ে গেছে। এবার জ্যাককে ওখানকার রাজা আগাসিসের কাছে নিয়ে আসা হয়। রাজা বলে, আমি তোমার নাম অনেক শুনেছি আর খবর পেয়েছি এইখান থেকে তুমি নিজের জাহাজের জন্য লোক খুঁজে নিয়ে মৃত্যুঞ্জয় অমৃতের খোঁজে বেরিয়ে পড়বে। তখন জ্যাক বলে, হ্যাঁ আমি জানি মৃত্যুঞ্জয় অমৃত কোথায় রাখা আছে, কিন্তু ওই অমৃতের উপরে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আপনারা চাইলে আমি আপনাদেরকে ওখানে নিয়ে যেতে পারি, কিন্তু তার জন্য আমার একটা জাহাজ আর বেশ কিছু নাবিকের প্রয়োজন হবে। যেহেতু এই মুহূর্তে জ্যাকের কাছে কোনো জাহাজ ছিল না, সেজন্য রাজার কাছ থেকে একটা জাহাজ নেওয়ার চেষ্টা করছিল। তখন রাজা বলে, ঠিক আছে, আমি তোমাকে জাহাজ, নাবি, তার সাথে একটা ক্যাপ্টেন দিতেও রাজি আছি। এইবার জ্যাক খেয়াল করে পেছন দিক দিয়ে হেক্টর বারবুসা ওই ঘরের মধ্যে ঢুকছে। এইখানে দেখা যায় বারবুসার একটা পা কেটে বাদ দেওয়া হয়েছে, আর সে জায়গায় কাঠের একটা নকল পা লাগানো আছে। আর এটা দেখার পর জ্যাক খুবই অবাক হয়ে যায়, কারণ শেষবার ও যখন বারবুসাকে দেখেছিল তখন বারবুসা একজন সামুদ্রিক ডাকাত ছিল, কিন্তু এখনো রাজা আগস্টের সেনাপতি হয়ে গেছে। এইবার জ্যাক ওকে প্রশ্ন করে, আমার ব্ল্যাকপাল জাহাজটা কোথায় আছে? তখন বারবুসা বলে, ব্ল্যাকপাল হারিয়ে গেছে, আর সে একই সাথে আমিও আমার নিজের একটা পা হারিয়ে ফেলেছি। আমি জাহাজটাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু শত্রুদের সাথে আমি পেরে উঠিনি। ওরা খুবই শক্তিশালী ছিল, আমার সামনে ওরা জাহাজটাকে পুরোপুরি নষ্ট করে দেয়। আর এই কথাটা শোনার পর জ্যাক ওখানে প্রচন্ড রেগে যায়, কারণ এই পৃথিবীতে ব্ল্যাকপাল জাহাজটাকে ও সব থেকে বেশি ভালোবাসতো। এইবার দেখা যায় ওখান থেকে রাজার সমস্ত সেনাবাহিনীর হাত থেকে কোন রকমে পালিয়ে এসছে, কিন্তু গিফট তখন ওদের কাছে বন্দী ছিল। এবার সেদিন রাতে জ্যাক সেই মানুষটাকে খুঁজে পায় যে ওর রূপ ধারণ করে আর ওর নাম ভাঙিয়ে নিজের জাহাজের জন্য লোক খুঁজছিল। আর ওখানে জ্যাক জানতে পারে যে এই সমস্ত কাজগুলো করছিল তার নাম হলো অ্যাঞ্জেলিকা। আর জ্যাক আর অ্যাঞ্জেলিকা এক সময় দুইজন দুইজনকে খুবই ভালোবাসতো, কিন্তু কিছুদিন পর জ্যাক অ্যাঞ্জেলিকাকে নিয়ে, আর সেজন্যই তাদের সম্পর্কটা খুব বেশি স্থায়ী ছিল না, সমুদ্রের টানে জাহাজ নিয়ে বেরিয়ে পড়ে। তখন অ্যাঞ্জেলিকা বলে, তোমাকে এখানে ডেকে আনার জন্য এতদিন আমি তোমার রূপ ধারণ করেছিলাম। আমি শুনেছি তুমি নাকি মৃত্যুঞ্জয় অমৃতের ঠিকানা জানো, আর আমি চাই তুমি আমাকে ওই অমৃতের কাছে নিয়ে চলো। এইবার জ্যাক প্রশ্ন করে, তুমি মৃত্যুঞ্জয় অমৃত সম্পর্কে কি জানো? অ্যাঞ্জেলিকা বলে, ওই মৃত্যুঞ্জয় অমৃত তৈরির একটা নিয়ম আছে, যেটার জন্য আমাদের জলপরীর চোখের জল লাগবে, আর তার সাথে লাগবে পঞ্চ ডিলিয়ন জাহাজের এক বিশেষ ধরনের কাপ, আর ওই কাপের মধ্যে জলপরীর চোখের জল আর ওই অমৃতটাকে একসাথে মেশাতে হবে। আর অ্যাঞ্জেলিকা যখন ওই কথাগুলো বলছিল তখন পেছন দিক দিয়ে ওর জাহাজের একজন নাবি জ্যাকের গায়ে একটা বিষাক্ত তীর মেরে ওকে অজ্ঞান করে দেয়। আর পরের দিন সকালে যখন জ্যাকের জ্ঞান ফেরে তখন ও নিজেকে কুইনাইন্স নিভেন্স নামের এক জাহাজের মধ্যে খুঁজে পায়। আর এই জাহাজের আসল মালিকের নাম ছিল ব্ল্যাক বিয়ার্ড, যে এক সময় এই সমুদ্রের মধ্যে ভয়ঙ্কর জলদস্যু ছিল। এইবার জ্যাক খেয়াল করে ওই জাহাজের মধ্যে ওর মতো অনেক মানুষকে বন্দী করে রাখা হয়েছে, আর ওই বন্দীগুলোর মধ্য থেকে একজন ধর্মগুরু বা একজন ধর্ম প্রবর্তক ছিল, যার নাম হলো ফ্লিক। এইবার ও জাহাজের মধ্যে অ্যাঞ্জেলিকাকে দেখতে পায়, আর ওর সাথে কথা বলে জানতে পারে অ্যাঞ্জেলিকা আসলে হলো ব্ল্যাক বিয়ার্ডের মেয়ে। কিছুদিন আগে এই জাহাজের মধ্যে একজন এটা ভবিষ্যৎবাণী করেছিল, যেখানে বলা হয়েছিল আজ থেকে ঠিক 15 দিনের মাথায় এক পাওলা একজন মানুষের হাতে ব্ল্যাক বিয়ার্ড মারা যাবে। আর সেজন্য অ্যাঞ্জেলিকা আর ওর বাবা ব্ল্যাক বিয়ার্ড দুজন মিলে সমুদ্রের মধ্যে অমৃতের খোঁজে বেরিয়ে পড়ে। আর জ্যাককে ওরা নিজেদের কাছে রেখে দিয়েছে, কারণ ওই অমৃতের কাছে পৌঁছানোর আসল
আসল ঠিকানাটা জ্যাক জানতো। আর অন্যদিকে দেখা যায় গিবসকে ওর কাজের জন্য ফাঁসি দেওয়া হচ্ছিল। তখন ও নিজের কাছে থাকা ম্যাপটিকে আগুনের মধ্যে ফেলে দেয়, সেটা একেবারে পুড়ে যায়। তারপর ও বারবুসাকে বলে ওই অমৃতের কাছে পৌঁছানোর ঠিকানাটা এখন শুধুমাত্র আমি জানি, আর তোমরা ওই মৃত্যুঞ্জয় অমৃতটা পেতে চাইলে এখন আমাকে আর মারতে পারবে না। সেজন্য বারবুসা বাধ্য হয়ে গিবসকে নিজের জাহাজে করে অমৃতের খোঁজে বেরিয়ে পড়ে। আর বেশ কয়েকদিন ওরা সমুদ্রে থাকার পর দেখতে পায় স্পেনের জাহাজও তাদের পাশ দিয়ে অমৃতের খোঁজে বেরিয়ে পড়েছে। আর এদিকে দেখা যায় জ্যাক ওই জাহাজের সমস্ত কর্মচারীর সঙ্গে আলোচনা করছে আর ওদের সবাইকে বলছে এই জাহাজটাকে হামলা করে জাহাজটাকে নিজেদের দখলে নিয়ে নিতে হবে। এবার দেখা যায় কিছুক্ষণের মধ্যে ওরা সবাই জ্যাকের কথায় রাজি হয়ে যায় আর আস্তে আস্তে ওই জাহাজের সকল বন্দীরা মিলে জাহাজটাকে নিজেদের দখলে নেওয়ার জন্য লড়াই করতে শুরু করে। এইবার দেখা যায় ঘটনার কিছুক্ষণের মধ্যে ব্ল্যাক বিহার নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসছে আর জাহাজের মধ্যে সবাইকে বিরোধিতা করতে দেখে ও সবাইকে শাস্তি দিতে শুরু করে। আসলে ব্ল্যাক বিহার্ডের এই জাহাজটা কোনো সাধারণ জাহাজ ছিল না, ওটা ছিল একটা জাদুকরি জাহাজ। নিজের কাছে থাকা একটা জাদুকরি তলোয়ারের সাহায্যে ব্ল্যাক বিহার্ড এই জাহাজের যে কোনো জিনিসকে নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারত। এইবার দেখা যায় ওই জাহাজের সমস্ত দড়িগুলো সাপের মতো হয়ে গেছে আর ওরা নিজে থেকে এই জাহাজের সমস্ত বন্দীদেরকে বেঁধে ওদেরকে জড়িয়ে ধরছে। আর সেই একই সাথে জাহাজের পালগুলো নিজে থেকে নিচে নেমে যায় আর পুরো জাহাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। আর এইসব কিছু দেখার পর মুহূর্তের মধ্যে সমস্ত বন্দীরা বিদ্রোহ ভুলে গিয়ে ব্ল্যাক বিয়ার্ডের দলে যোগদান করে। এইবার সেদিন রাতে অ্যাঞ্জেলিকা জ্যাককে একটা ঘরের মধ্যে নিয়ে যায় আর দেখা যায় ওই ঘরের মধ্যে একটা আলমারির মধ্যে অনেকগুলো কাঁচের বোতল রাখা আছে আর প্রত্যেকটা বোতলের মধ্যে জাদুর সাহায্যে একটা করে জাহাজ আটকানো আছে। আর ওর মধ্য থেকে একটা বোতলে জ্যাকের প্রিয় ব্ল্যাক পাল জাহাজটাকে আটকে রাখা হয়েছিল। এইবার অ্যাঞ্জেলিকা বলে এই কাজের জন্য তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে তোমার ব্ল্যাক পাল জাহাজটা ফিরিয়ে দেবো। আর এটা দেখার পর জ্যাক পুরোপুরি ওর কথায় রাজি হয়ে যায়। এইবার অ্যাঞ্জেলিকা ওকে আরো জানায় যে এই মৃত্যুঞ্জয় অমৃতের সাহায্যে যে কোনো মানুষ তার সামনে থাকা মানুষের কাছ থেকে তার জীবনের সমস্ত সময় চুরি করে নিতে পারবে। যতটা সময় সে বেঁচেছে বাকি যতটা সময় সে বাঁচতে পারতো, যার মানে হলো এখানে কাউকে অমর হতে গেলে যে কোনো একজনকে বলি দিতে হবে। এইবার দেখা যায় এরা সবাই মিলে হোয়াইট ক্যাপ নামের একটা জায়গাতে পৌঁছে গেছে যেখানে এই সমুদ্রের সমস্ত জলপরীরা থাকতো। এবার ওরা সবাই মিলে ওখান থেকে একটা জ্যান্ত জলপরীকে ধরতে চেয়েছিল, সেজন্য ওরা নিজেদের জাহাজের বেশ কয়েকজন বন্দীকে একটা নৌকায় করে সমুদ্রের মধ্যে নামিয়ে দেয় আর দূর থেকে ওদের ওই নৌকার উপরে আলো ফেলতে শুরু করে। এখানে একরকম ভাবে ওই লোকগুলোকে চারা হিসেবে ব্যবহার করছিল যাতে ওদেরকে দেখে জলপরীগুলো ওদেরকে দেখে এগিয়ে আসে। এইবার দেখা যায় ওখানে বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করার পর সমুদ্রের গভীর থেকে একটা জলপরী ওদের নৌকার কাছে এগিয়ে আসছে। আর এইখানে দেখা যায় ওই জলপরীটাকে খুব সুন্দর একটা মেয়ের মতো লাগছিল, কিন্তু ওই জলপরীটার অর্ধেক অংশ মানুষের মতো আর বাকি অর্ধেক অংশ মাছের মতো ছিল। এইবার দেখা যায় কিছুক্ষণের মধ্যে ওই নৌকার আশেপাশে আরো অনেকগুলো জলপরী চলে আসছে, কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে ওখানে সুন্দর দেখতে জলপরীগুলোর নিজেদের আসল রূপ দেখিয়ে দেয়। এখানে দেখা যায় হঠাৎ করে ওই জলপরীগুলো খুবই হিংস্র হয়ে গেছে আর ওরা সবাই মিলে ওই নৌকার উপরে হামলা করতে শুরু করে। আর এখন জলপরী ব্ল্যাক বিয়ার্ডের সমস্ত নাবিদের সঙ্গে যুদ্ধ বেঁধে যায়, কিন্তু অনেক চেষ্টা করার পর শেষ অব্দি ওরা একটা মাত্র জলপরীকে ধরতে সক্ষম হয়। এখানে যে জলপরীটা ওদের হাতে ধরা পড়েছিল সে বাকি জলপরীদের মতো অত হিংস্র ছিল না। আসলে একটু আগে যুদ্ধ চলাকালীন ফিলিক নামের ওই ধর্মজাদুকটা আর তখন এই জলপরীটা ওই জায়গায় আটকে গিয়েছিল। ফিলিককে ওখান থেকে বাঁচাতে গিয়ে নিজেই ওদের হাতে ধরা পড়ে যায়। এইবার দেখা যায় ওরা সবাই মিলে ওই জলপরীটাকে একটা জল ভর্তি কাঁচের বাক্সর মধ্যে করে নিজেদের সঙ্গে করে নিয়ে যাচ্ছে, কিন্তু জঙ্গলের মধ্য দিয়ে বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর ওই কাঁচের বাক্সটা এদের হাত থেকে নিচে পড়ে গিয়ে পুরোপুরি ভেঙে যায়। এইবার দেখা যায় জল থেকে বাইরে বেরোনোর পর জলপরীটা পুরোপুরি মানুষের মতো হয়ে গেছে, মানে ওর শরীরে অর্ধেকটা মাছের মতো অংশ পরিবর্তন হয়ে পুরোপুরি মানুষের পায়ের মতো হয়ে গেছে। আর এটা দেখার পর ব্ল্যাক বিয়ার্ড বলে ঠিক আছে এখন তাহলে তুমি আমাদের সঙ্গে সম্পূর্ণ হেঁটে হেঁটে চলবে। কিন্তু দেখা যায় ওই জলপরীটার কাছে পা চলে আসলেও কোনোভাবে হাঁটতে পারছিল না, কারণ এখন অব্দি ওর পা খুবই দুর্বল ছিল আর এর আগে কখনোই ও এরকম ভাবে হাঁটাহাঁটি করেনি। সেজন্যই ফিলিক নামের ওই ধর্মজাদকটা জলপরীটাকে কোলে তুলে নিয়ে সামনের দিকে এগোতে থাকে আর ফিলিক ভালোবেসে ওই জলপরীটাকে সিলিনা নামে ডাকতে থাকে। এখানে দেখা যায় ফিলিক আর সেলিনা আস্তে আস্তে দুজন দুজনকে পছন্দ করতে শুরু করেছে। এবার আরো কিছু দূর যাওয়ার পর ব্ল্যাক বিয়ার্ড জ্যাকের কাছ থেকে ওর কম্পাসটা নিয়ে নেয় আর ওকে বলে আমাদের কাছে এই মুহূর্তে খুব কম সময় আছে, সেজন্য আমরা সবাই তোমার কম্পাসের সাহায্যে আমরা মৃত্যুঞ্জয় অমৃতের দিকে এগোচ্ছি আর তুমি এখান থেকে পঞ্চ ডিলিয়নের জাহাজে গিয়ে ওখান থেকে বিশেষ ধরনের ওই দুইটি কাপ নিয়ে আসো। আর এদিকে দেখা যায় হেক্টর বারবোসাও নিজের সমস্ত সেনাবাহিনী নিয়ে হোয়াইট ক্যাপে পৌঁছে গেছে যেখানে সমস্ত জলপরীরা থাকতো আর ওরা ওখানে অনেকগুলো জলপরী আর নাবিকের লাশ দেখতে পায়, যেটা দেখে ওরা বুঝে গিয়েছিল যে ব্ল্যাক বিয়ার্ড এখান থেকে একটা জলপরীকে ধরে নিজেদের সঙ্গে নিয়ে গেছে। সেজন্য বারবোসা এখান থেকে সোজা পঞ্চ ডিলিয়নের জাহাজে পৌঁছে যায়। এইবার দেখা যায় জ্যাক ও বারবোসা দুজনেই একসাথে পঞ্চ ডিলিয়নের জাহাজে পৌঁছে গেছে, কিন্তু যে কাপ দুটোকে খোঁজার জন্য ওরা দুজন এখানে এসেছিল সেইগুলো এখানে ছিল না। স্পেনের সেনাবাহিনী ওদের আগে এখান থেকে কাপ দুটোকে নিয়ে গেছে আর এখন জ্যাক আর বারবোসা ঠিক করে ওরা স্পেনের সেনার কাছ থেকে ওই কাপ দুটোকে চুরি করে আনবে। এইবার রাস্তায়
যাওয়ার পথে বারবুসা জ্যাককে বলে, আমি এখানে মৃত্যুঞ্জয় অমৃতের জন্য আসিনি, আমি আসছি ব্ল্যাক বিয়ার্ডকে মেরে ফেলার জন্য। আমি যখন ব্ল্যাক পার্ল জাহাজটা নিয়ে সমুদ্রের মধ্যে ছিলাম তখন ব্ল্যাক বিয়ার্ড হঠাৎ করে আমাদের উপর আক্রমণ করতে শুরু করে, আর মুহূর্তের মধ্যে আমাদের জাহাজের সমস্ত দড়ি সাপের মতো হয়ে আমাদেরকে জড়িয়ে ধরতে শুরু করে, আর আমার একটা পাও ওই দড়ির মধ্যে আটকে যায়। তখন সবকিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল, আমরা চাইলেও কোনো কিছু করতে পারছিলাম না। আর দেখা যায় আস্তে আস্তে ব্ল্যাক পার্ল জাহাজটা সমুদ্রের গভীরে যেতে শুরু করেছে। তখন আমি বাধ্য হয়ে দড়িতে আটকে থাকা আমার পাটা কেটে বাদ দিয়ে ওখান থেকে আমি পালিয়ে আসি। আর এখন যেভাবে হোক আমি ব্ল্যাক বিয়ার্ডকে মারতে চাই। আমার কাছে একটা বিষাক্ত তরোয়াল আছে, সেটা দিয়ে সামান্য আঘাত করলে মানুষ নিমেষের মধ্যে মারা যাবে, আর আমি ওই তরোয়ালটা ব্ল্যাক বিয়ার্ডের বুকের মধ্যে ঢুকিয়ে দিতে চাই। তারপরেও যদি আমার হাত দুটো কেটে বাদ পড়ে যায় তাতে আমার কোনো কষ্ট থাকবে না। এবার জ্যাক বলে, ঠিক আছে, তোমার এই ইচ্ছাটা পূরণ করতে আমি তোমাকে সাহায্য করব। আর এরপর জ্যাক স্পেনের সেনার কাছ থেকে সেই কাপ দুটোকে চুরি করে ওখান থেকে পালিয়ে যায়। আর এদিকে দেখা যায় ব্ল্যাক বিয়ার্ড আর তার বাকি সমস্ত সেনাবাহিনী সেলিনা নামের ওই জলপরীটার হাত পা বেঁধে ওর উপরে অত্যাচার করছে, যাতে ও ভয় পেয়ে নিজের চোখ দিয়ে জল বের করে দেয়। কিন্তু সেলিনা খুবই জেদি ছিল, অত সহজেও নিজের চোখ থেকে জল বের করতে রাজি ছিল না। সেজন্য সেলিনার সামনে ওর পছন্দের মানুষ ফিলিপকে মেরে ফেলে। কিন্তু এখন সেলিনা প্রচন্ড কষ্ট পেলেও নিজের চোখ থেকে কোনো মতে জল বের করে না। এইবার দেখা যায় ফিলিপ আসলে মারা যায়নি, ও বেঁচে আছে। তখন একটা বিষাক্ত তীর দিয়ে ওকে অজ্ঞান করে দিয়েছিল, যেটা দেখে সালিনা মনে করেছিল ও হয়তো মারা গেছে। এইবার নিজের জ্ঞান ফেরার পর ফিলিপ ওখান থেকে ফিরে এসে সালিনার হাত খুলে ওকে ওখান থেকে বাঁচানোর চেষ্টা করে। আর এখন নিজের পছন্দের মানুষ বেঁচে আছে দেখার পর খুশিতে সেলিনার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। আর এটা দেখার পর সঙ্গে সঙ্গে একটা লোক এসে সালিনার চোখের জলটাকে একটা কাঁচের শিশির মধ্যে ধরে রাখে। আসলে ব্ল্যাক বিয়ার্ড এই বিষয়টা আগে থেকে খেয়াল করেছিল যে সেলিনা আর ফিলিপ দুজন দুজনকে পছন্দ করে, আর সেজন্য এখন সেলিনার চোখ থেকে জল বের করার জন্য ও ফিলিপকে মারার মিথ্যা অভিনয়টা করে। এবার ওরা সবাই মিলে জ্যাকের কম্পাসের সাহায্যে মৃত্যুঞ্জয় অমৃতের কাছে পৌঁছে যায়। আর ওখানে পৌঁছানোর পর দেখা যায় জ্যাক ওই দুটো কাপ নিয়ে ওদের আগে ওখানে পৌঁছে গিয়েছিল। আর দেখা যায় ওখানে জ্যাকের সঙ্গে গিফটসও ছিল। এবার জ্যাক ওখানে ব্ল্যাক বিয়ার্ডকে বলে, আমি আপনাকে অমৃতার কাছে নিয়ে যেতে রাজি আছি, কিন্তু তার জন্য আমার বেশ কয়েকটা শর্ত আছে। প্রথম শর্ত হলো আমাকে আমার কম্পাসটা ফিরিয়ে দিতে হবে, আর দ্বিতীয় শর্ত হলো আমার বন্ধু গিফটসকে এখান থেকে ছেড়ে দিতে হবে। আর এখন ব্ল্যাক বিয়ার্ড জ্যাকের এই দুইটো শর্তে রাজি হয়ে যায়। আর এরপর গিফটস জ্যাকের ওই কম্পাসটা নিয়ে ওখান থেকে চলে যায়। এইবার ওরা সবাই মিলে ওখানে একটা জাদুকরি গুহার মধ্যে ঢুকে যায়, যেখানে ওই মৃত্যুঞ্জয় অমৃতটা রাখা ছিল। এখানে দেখা যায় এই পুরো জায়গাটাই সব সময় জল মাটির থেকে আকাশে উঠে যাচ্ছিল। আর গুহার মধ্যে ঢুকে তারা দেখতে পায় গুহার ছাদে এক জায়গায় অনেকটা জল জমে আছে। আর এক এক করে ওরা সবাই ওই জলের মধ্যে ঢুকে অমৃতের কাছে পৌঁছে যায়। ওখানে দেখা যায় একটা পাথরের মধ্য থেকে ওই অমৃতটা একটানা নিচে পড়ে যাচ্ছে। এবার ব্ল্যাক বিয়ার্ড ওই অমৃতটাকে ব্যবহার করার আগেই বারবুসা ও নিজের সমস্ত সেনাবাহিনী নিয়ে ওখানে পৌঁছে যায়। আর এখন এই দুটো দলের মধ্যে বিশাল আকারে যুদ্ধ বেঁধে যায়। এইবার বেশ কিছুক্ষণ ধরে ওই যুদ্ধটা চলার পর স্পেনের সমস্ত সেনাবাহিনী ওখানে পৌঁছে যায়। ওখানে স্পেনের সেনারা বলছিল, আমরা মনে করি সৃষ্টিকর্তাই শুধুমাত্র মানুষের জীবন দান করতে পারে, কোনো সাধারণ জলের পক্ষে এই কাজটা করা সম্ভব না। সেজন্য আমরা এই অপবিত্র জায়গাটাকে পুরোপুরি ধ্বংস করে দেব। আর এরপরে নিমিষের মধ্যে পুরো জায়গাটাকে ধ্বংস করে দেয়। আর এইসব কিছুর মধ্যে সুযোগ বুঝে বারবুসা ব্ল্যাক বিয়ার্ডের বুকে নিজের তরোয়ালটা ঢুকিয়ে দেয়। তারপর ব্ল্যাক বিয়ার্ডের কাছ থেকে ওই জাদুই তরোয়ালটা নিয়ে ওর জাহাজ কুইনাইন্স ইভেন্টস এর দিকে এগিয়ে যায়। আর এখন ব্ল্যাক বিয়ার্ডকে মেরে বারবুসা ওই জাহাজটাকে নিজের দখলে নিয়ে নেয়। আর এইদিকে বিষাক্ত তরোয়াল লাগার জন্য ব্ল্যাক বিয়ার্ড আস্তে আস্তে ওখানে মারা যাচ্ছিল। তখন অ্যাঞ্জেলিকা ওর বাবাকে বাঁচানোর জন্য ওখানে এগিয়ে আসে আর ওনার বুক থেকে ওই তরোয়ালটা টান দিয়ে বের করে। কিন্তু ওই বিষাক্ত তরোয়াল বের করতে গিয়ে অ্যাঞ্জেলিকার হাত কিছুটা কেটে যায়, আর সেজন্য এখন ওর শরীরে বিষ ঢুকে যায়, যার কারণে ও আস্তে আস্তে মারা যেতে শুরু করে। যার কারণে জ্যাক নিজের চোখে অ্যাঞ্জেলিকাকে মারা যেতে দেখে ও ওখানে মারা যেতে শুরু করে। আর জ্যাক এখানে নিজের চোখে অ্যাঞ্জেলিকাকে মারা যেতে দেখে খুবই চিন্তায় পড়ে যায়। আর এখনো অ্যাঞ্জেলিকাকে বাঁচানোর জন্য পঞ্চডিলিয়ন জাহাজের কাপ দিয়ে মৃত্যুঞ্জয় অমৃতের দিকে এগিয়ে যায়। আর ওখানে যাওয়ার পর দেখা যায় ওই ভাঙা পাথরের ভেতর থেকে তখনও কিছুটা অমৃত নিচে পড়ছিল। তখন জ্যাক তাড়াতাড়ি করে ওই কাপ দুটোর মধ্যে কিছুটা করে অমৃত জমা রাখে, আর তারপর ওই দুটো কাপের মধ্যে থেকে একটা কাপে জলপরীর চোখের জল মিশিয়ে দেয়। এখানে যেই কাপটায় জলপরীর চোখের জল মেশানো ছিল সেই কাপ থেকে যে অমৃত খাবে সে পুরোপুরি অমর হয়ে যাবে, আর যেই কাপটায় শুধু অমৃত রাখা ছিল সেই কাপটা যে নিবে সঙ্গে সঙ্গে ওখানে মারা যাবে, আর তার জীবনে পুরো আয়ু সামনের মানুষটা পেয়ে যাবে। এবার জ্যাক এখানে অ্যাঞ্জেলিকাকে চোখের জল মেশানো কাপটা দেয়, আর ব্ল্যাক বিয়ার্ডকে শুধুমাত্র অমৃতের কাপটা দেয়, যাতে ওখানে ব্ল্যাক বিয়ার্ড মারা যাওয়ার পর ওর পুরো আয়ু নিয়ে অ্যাঞ্জেলিকা বেঁচে ওঠে। কিন্তু ব্ল্যাক বিয়ার্ড ওখানে স্বার্থপরের মতো তাড়াতাড়ি চোখের জল ভরা কাপটা খেয়ে নেয়, আর তারপর নিজের মেয়ে অ্যাঞ্জেলিকাকে বলে ওর জীবনের সমস্ত আয়ু ব্ল্যাক বিয়ার্ডকে দিয়ে দেওয়ার জন্য। অ্যাঞ্জেলিকা ওর বাবাকে খুবই ভালোবাসতো, সেজন্য অন্য গ্লাস থেকে অমৃতটাকে খেয়ে নেয়, যাতে অ্যাঞ্জেলিকার পুরো জীবন নিয়ে ওর বাবা আবারও বেঁচে ওঠে। কিন্তু দেখা যায় কিছুক্ষণের মধ্যে অ্যাঞ্জেলিকা ওখানে ঠিক হয়ে যাচ্ছে, আর ব্ল্যাক বিয়ার্ড আস্তে আস্তে মারা যেতে শুরু করেছে। আসলে জ্যাক ওখানে চালাকি করে শেষ মুহূর্তে ওই গ্লাস দুটোকে বদলে দিয়েছিল, কিন্তু অ্যাঞ্জেলিকা জ্যাকের উপরে ওখানে প্রচন্ড রেগে যায়, কারণ ও নিজের বাবাকে মেরে কখনো এভাবে বাঁচতে চায়নি। এবার দেখা যায় জ্যাক অ্যাঞ্জেলিকাকে রেখে আবারও গিফটসের কাছে ফিরে আসছে, আর এখানে
এখানে দেখা যায় জ্যাকের ওই কম্পাসটা নিয়ে গিভস ব্ল্যাক বিয়ার্ডের জাহাজ থেকে বোতলে বন্দি থাকা ব্ল্যাক পাল জাহাজটা নিয়ে আসছে। আর এখান থেকে জ্যাক আর গিভস বোতলে বন্দি থাকা ব্ল্যাক পাল জাহাজটাকে নিয়ে সমুদ্রের দিকে এগিয়ে যেতে শুরু করে। আর এরই সাথে সাথে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের চতুর্থ পার্টটা শেষ হয়। এই পার্টটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বরাবরের মতো আপনাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা একটা লাইক করে দিবেন। এরই সাথে সাথে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিতেছি। দেখা হচ্ছে অন্য কোনো মুভি নিয়ে। আল্লাহ হাফেজ। ছোট্ট একটা স্পন্সর, এই স্পন্সরটা সম্পূর্ণ আমার নিজের একটা স্পন্সর, তাই এই স্পন্সরটা স্কিপ করলে আমার আপনার দুজনারই লস, কারণ আমি ভিডিওর ফার্স্টে স্পন্সর দিয়ে আপনাদের মূল্যবান সময় আর ভিডিওটা নষ্ট করতে চাই নাই। দ্যাটস ওয়াই স্পন্সরটা একেবারে ভিডিও শেষে দেওয়া। তো যাই হোক, অনেক বক করছে, এবার ভিডিওর মেন টপিকে যাই। গাইস, আপনাদের ভালোবাসার সাথে আমি একটা ফেসবুক পেজ খুলছি, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পারছেন। আমার ইউটিউব চ্যানেলের কিছু হলে আপনারা আমাকে এই পেজে পাবেন ইনশাল্লাহ। এখন থেকে ইউটিউবের পাশাপাশি ফেসবুকে ভিডিও আপলোড করব, তাই সবাই মনে করে পেজটা ফলো করে দিয়েন। আপনারা ফেসবুকে গিয়ে আমি যেরকম লিখতেছি সেম এরকম লিখে সার্চ করলে আমার পেজ পেয়ে যাবেন। আর তা না হলে আপনাদের সুবিধার্থে আমার ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবেন।